সর্বনিরোধ। আসতে পারি? হ্যাঁ আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। ধন্যবাদ স্যার। আপনার নাম? মোহাম্মদ আমানুল হুসাইন আমানুর সাহেব। স্যার। কোন বার থেকে এসেছেন? আমি গোপালপুর জেলা থেকে আসছি। আপনার সিনিয়র কে? আমার সিনিয়র বিজ্ঞ আইনজীবী মোহাম্মদ রবিউল আলম। কোন সাইডে প্র্যাকটিস করেন? ওই সাইডে করে, কিন্তু আপনার ক্রিমিনাল সাইডে একটু বেশি করে। আপনি কোন সাইডে প্র্যাকটিস করতে চান? স্যার আমি ক্রিমিনাল সাইডে বেশি চাই। আমানুর সাহেব, আপনি একটা বাড়িতে দখলে আছেন, এখন আপনাকে বেদখল করলো, তো এই মুহূর্তে আপনি কি করবেন, কি মামলা করবেন? দেখুন বলে স্যার, এই মুহূর্তে আমি সুনির্দিষ্ট প্রতিকার আইনের 842 মামলা করবো স্যার। আর ফৌজদারি মামলা যদি করতে চান? স্যার ফৌজদারি মামলা করলে আপনি আমার যেহেতু বেদখল করছে, ফৌজদারি মামলা করলে স্যার 145 মামলা করবো স্যার। আচ্ছা, 145-এ কি আছে একটু বলেন তো। স্যার 145 হলে আমাদের জমি সংক্রান্ত বিষয়ে উচ্ছেদ যদি প্রয়োগ করে থাকে এবং এতে যদি 2 মাস অতিক্রান্ত না হয়, তাহলে মামলা করতে পারছে। হুম, এই মামলায় কি সত্য দেখা হয়? দখল সংক্রান্ত বিষয় দেখা হয়। দখল দেখা হয়। আর 842 ধারার মামলা যে বললেন, এক্ষেত্রে কি আপনি মালিক না হলে করতে পারবেন? স্যার আমি যদি মালিক না হয় তাহলে আটক ব্যালেন্স করতে পারবো না। তাহলে সেক্ষেত্রে কত করতে পারবেন? সেক্ষেত্রে আমি স্যার 9 ধারা মামলা করতে পারবো। 8 ও 9 ধারার মামলা একটু পার্থক্য বলেন তো। স্যার 8 ধারা মালিক মামলা লাগে স্যার শত থাকা লাগবে আপনার। আর 9 ধারা আপনার শত থাকা লাগবে না, কিন্তু আমার দখলে ছিল, সেটা আমার আপনার বেআইনি পন্থায় বেদখল করা হয়েছে স্যার। হুম, আর আর কোনো পার্থক্য আছে? স্যার আর আছে আপনার কোর্ট ফি সংক্রান্ত পার্থক্য আছে। 8 ধারা মামলা কোর্ট ফি আছে না, অ্যাডভোকেট কোর্ট ফি। আর 9 ধারা মামলা কোর্ট ফি আছে, অ্যাডভোকেট কোর্ট ফি অর্ধেক। এবং 8 ধারা মামলা স্যার আপনার সরকারের বিরুদ্ধে করা যায়, 9 ধারা মামলা সরকারের বিরুদ্ধে করা যায় না। আচ্ছা, আম, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, এমন সময় আপনাকে একদল লোক এসে আপনার কাছে যা যা আছে নিতে গেল, এমন সময় পুলিশ আসলো, তারা ভয়তে চলে গেল। তো এখানে কোনো অপরাধ হয়েছে কিনা বলেন তো। স্যার অপরাধ হয়েছে। কি অপরাধ হয়েছে? আর ওখানে আপনার দস্যুতা সিস্টেম আছে। কেন? যেহেতু আমাকে আপনার আমার কাছ থেকে আটকায় বা অন্য কিছু আমাকে মারতে চাচ্ছিল অথবা আমার কাছ থেকে কিছু নিতে চাচ্ছিল, কিন্তু আমি নিতে পারি নাই। তাৎক্ষণিক আইন শৃঙ্খলা বাহিনী বা অন্য কেউ আসার পর তারা চলে গেছে, কিন্তু এখানে স্যার দোষী করে একটা উদ্যোগ গ্রহণ করছিল। হয়তো তারা যদি ফাঁকা পেত বা যদি কোনো বাধাহীন না হতো, তাহলে হয়তো তার দোষী করতো। ডাকাতি কেন হলো না? স্যার এখানে যদি সংখ্যাগত দেখতে হয়, তাহলে স্যার যদি পাঁচের অধিক হয়, মানে 5 জন সংখ্যা হয়, তাহলে আপনার স্যার টাকা নিতে। ডাকাতি হতো, জি। আচ্ছা, ফৌজদারি কার্যবিধির 496 এবং 497 জানেন? স্যার স্যার কি একটু বলেন তো। স্যার 496 লেখেন আপনার স্যার জামিনযোগ্য ধারার মামলা আমরা স্যার জামিনের জন্য আবেদন করি বিজ্ঞ আদালতে, এবং 497 জামিন অযোগ্য ধারার মামলা আমরা বিজ্ঞ আদালতে আবেদন করি জামিনের জন্য। আচ্ছা, জামিনযোগ্য অপরাধে কি বিনা প্ররোচনায় গ্রেফতার করা যায়? জামিনযোগ্য অপরাধে বিনা প্ররোচনায় স্যার যায় স্যার। যায়। যায়। আমানুর সাহেব, আপনার জন্য সর্বশেষ প্রশ্ন, স্যার সেটা হলো যে একজন অ্যাডভোকেটের নিয়ন্ত্রণকারী সংস্থাকে? বাংলাদেশ বার কাউন্সিল। বাংলাদেশ বার কাউন্সিল। এখানে অ্যাডভোকেটের যোগ্যতা কোথায় বলা হয়েছে জানেন? স্যার 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 এই মুহূর্তে স্যার যোগ্যতাগুলো কি কি সেটা জানেন? একদম স্যার। বলেন। তার যোগ্যতা হলো আপনার সর্বনিম্ন বয়স 21 বছর হতে হবে, এবং আপনার আইনের উপর ডিগ্রি থাকতে হবে, এবং কোনো আপনার আইন মানে রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত থাকা যাবে না, এবং বার কাউন্সিলের যে আপনার এনরোলমেন্ট পরীক্ষায় 3টে ধাপ আছে, 3টে ধাপের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ঠিক আছে আমানুর সাহেব, শুভকামনা, ভালো থাকবেন। ধন্যবাদ। জামিনযোগ্য ধারা কি কর্মসূচি করা যায়? যায়, জামিনযোগ্য অপরাধেও বিনা প্ররোচনায় গ্রেফতার করা যায়। আসেন, আপনি আসেন, আমার সমস্যা নাই, আপনার ভাই বা আপনাকে পরিপাটি থাকা লাগবে, আসেন। আমার জীবনে ভাই, আমি তো জীবনে ভাই ভাই পাস করতে পারি নাই, আসেন, এই কারণে আপনাদের ভাই বা নিচ্ছি। ভাই ভাই পাস করলেই তো স্যার আমরা পাস করতে পারতাম। আসেন। আল্লাহ চাইছে আপনারা দিয়ে আমাকে পাস করে দেন বলুন। ওয়ালাইকুম আসসালাম, বসুন। আল্লাহ খেদমত যদি পাঠাইছে আমাদের আপনার নাম? মোহাম্মদ আনোয়ারুল হক। আনোয়ারুল হক।
নিজের সম্পর্কে কিছু বলেন। আমি স্যার মোহাম্মদ আনোয়ার হক, পিতা মোহাম্মদ ইমদাদুল হক। আমার পিতা একজন চেয়ারম্যান ছিলেন। আমি এলএলবি পাস করেছি 2018 সালে। এরপর থেকে আমি এই বার কাউন্সিলের বা আপনি এমনিতে কোন পেশায় নিয়োজিত আছেন? আমি স্যার আইন পেশায় নিয়োজিত আছি। শুরু থেকেই? প্র্যাকটিস করি শুরু থেকেই? না, শুরু থেকে না। এর আগে কি করতেন? এর আগে স্যার ব্যবসা করতাম। কি ব্যবসা? স্যার এর আগে স্যার হোয়াটসঅ্যাপ ব্যবসা করতাম। এখন সেটা নাই? ব্যবসা স্যার এখন আর নেই। কেন, কি হয়েছে? স্যার ব্যবসা স্যার সময় দিতে পারিনি, তাই ব্যবসা বাদ দিয়ে দিয়েছি। আর কেউ করে? স্যার আমার ভাইরা করে। আচ্ছা, আপনি অ্যাডভোকেট হওয়ার পরে রড সিমেন্টের ব্যবসা যদি চালিয়ে যান, এটা করতে পারবেন কিনা? না স্যার, এটা করা যাবে না। কেন? যে স্যার বার কাউন্সিল মানে এই আচরণবিধিতে এটা নিষেধ করা আছে। করলে কি হবে? আপনার কি করবেন? করলে স্যার আমার এই অনতি স্থগিত করা হবে এবং আমাকে আইন পেশায় করা হবে, বহিষ্কার করা হবে। বহিষ্কার করা হবে? এটা কে করবে? কোন সংস্থা করবে? এটা স্যার বার কাউন্সিল করবে স্যার। বার কাউন্সিলের কে বলতে পারবেন? কোন প্রতিষ্ঠান? স্যার ট্রাইব্যুনাল। বার কাউন্সিলের ট্রাইব্যুনাল। আচ্ছা, আনোয়ার হক সাহেব, কোর্টে গিয়ে আপনি কোন সাইডে প্র্যাকটিস করতে চান? স্যার আমি ওই সাইডে করি। ওই সাইডে চান? প্রশ্ন কোন কোন সাবজেক্ট থেকে করবো বলেন। স্যার আপনার খুশি দেখুন। আচ্ছা, প্রমাণের দায়ভার কি? প্রমাণের ড্রাইভার আছে স্যার, সাক্ষ্য আইনে আপনার 101 থেকে 114 ধারা পর্যন্ত বলা হয়েছে যে যে যার দাবি করবে সে তাকে দায়িত্ব গ্রহণ করবে। কিরকম একটু উদাহরণ দিয়ে বোঝান। এবং স্যার কেউ যদি দাবি করে যে সে আহ, পাগল বা উন্মাদ, এটাও তাকে প্রমাণ করতে হবে। এটা বলা হয়েছে 105 ধারায় সাক্ষ্য আইনে। পাগল মোহাম্মদ কে দাবি করে? কেউ যদি দাবি করে, কার কথা দাবি করবে? সে মানে সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে, আর তাকেই প্রমাণ করতে তাকে হবে? প্রমাণ করবে। আচ্ছা, সাধারণ ব্যতিক্রম কি? সাধারণ ব্যতিক্রমের মধ্যে স্যার দণ্ডবিধি আপনার 76 থেকে 106 পর্যন্ত সাধারণ ব্যতিক্রম হয়েছে। আচ্ছা, দণ্ডবিধিতে এমন একটা ধারা বলেন তো যে ধারায় একমাত্র সাজা মৃত্যুদণ্ড। স্যার এটা হচ্ছে হলো যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক যদি খুন করে, এটা 303 ধারায় বলা হয়েছে। 303 ধারায়। আচ্ছা, ব্যভিচার বুঝেন? জি স্যার। ব্যভিচার কি বলেন তো? এর বিষয় হচ্ছে স্যার যে বিবাহিত কোনো কোনো নারী যদি কোনো পুরুষের সাথে মিলিত হয়, এটা ব্যভিচার। বিবাহিত নারী যদি অবিবাহিত নারী হয়, তা সেক্ষেত্রে স্যার ব্যভিচার হয় না। ব্যভিচার হয় না? আপনাকে একজন ভয় দেখালো যে আপনি যদি বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিতে যান তাহলে আপনাকে হত্যা করা হবে, ভয় দেখালো। এখন আপনি কি করবেন? স্যার আমি স্যার জিডি করবো থানায়। কেন, মামলা করা যাবে না? স্যার স্যার এখন স্যার ঘটনা ঘটেনি, সে কারণে স্যার ঘটনা ঘটাইলে তো আপনি মারা যাবেন, তাহলে মামলা কিভাবে করবেন? স্যার মামলা স্যার করবে স্যার, আমার যারা প্রতিনিধি আছে। আপনাকে ভয় দেখানো হলে এটা দণ্ডবিধিতে কোন অপরাধ হয় বলেন? সে হচ্ছে স্যার ভীতি প্রদর্শন। কোথায় আছে এটা ভীতি প্রদর্শন? যে স্যার আছে স্যার, স্যার এই হইতে স্যার 506 কি আছে? 500 স্যার 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 অপরাধ হলো ভীতি প্রদর্শন। শাস্তি কি আছে? শাস্তি স্যার সাধারণ অপরাধ হলে 2 বছর, আর যদি স্যার মৃত্যুদণ্ড ভয় দেখা অপরাধের ভয় দেখা তাহলে আপনারা যে মৃত্যুর ভয় দেখানো হলো, তাহলে আপনি কত ধারায় মামলা করবেন? 500। 6 ধারায়। এবং আসামির কি সাজা হতে পারে? স্যার আসামি স্যার সাজা হবে স্যার সর্বোচ্চ 7 বছর 7 বছর। হতে পারে। হুম। জি। 3টা ধারা বলবো, 3টা ধারায় কি আছে বলবেন, বলতে পারলে আপনি পাস। 3টা ধারা হলো যে দণ্ডবিধির 302 ধারায় কি আছে? 302 স্যার খুনের শাস্তি। খুনের শাস্তি। এবার বলেন 311-তে কি আছে? 211 স্যার ঠকের শাস্তি। ঠগের শাস্তি কি? স্যার যাবজ্জীবন কারাদণ্ড। যাবজ্জীবন কারাদণ্ড। সর্বশেষ ধারা সেটা হলো যে দণ্ডবিধির 411 ধারায় কি আছে? স্যার 411 স্যার এই চোরাই চোরাই মাল গ্রহণের শাস্তি। কতদিন জানেন? স্যার 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 এই ঠিক আছে, ধন্যবাদ, আসেন।
শুভকামনা। বলেন তো, সাইড থেকে কোথায় এসেছে? আপনার ভাই বদরুজ্জামান সাহেব আসেন। খুব সুন্দর হয়েছে ভাই। ভাই আজকে ডেটাস করিয়ে কিন্তু কনফিডেন্স আরে না, সে বলতো মানে 18 বছরের ঝুঁকি হচ্ছে। না আমি কাই গেছে এটা বদলের কারণে মনে হচ্ছে না না ভাই ভাই হ্যাঁ আসেন। আস্তে 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 হাফিজ ভাই। ওয়ালাইকুম আসসালাম, বসেন। আপনার নাম? মোহাম্মদ বদরুজ্জামান শেখ। আপনার নামের অর্থ বলেন। আমার বদরুজ্জামান অর্থ হচ্ছে পূর্ণ উজ্জ্বল চাঁদ। বদর শব্দের অর্থ কি? বদর অর্থ চাঁদ, আর জামান? জামান অর্থ উজ্জ্বল। উজ্জ্বল। আচ্ছা বদরুজ্জামান সাহেব, পেশাগত দিক থেকে আপনি এই মুহূর্তে কি করছেন? এই মুহূর্তে স্যার আমি এই শিক্ষানবিশ আইনজীবী হিসেবে আমার সিনিয়র অন্য কোনো পেশায় নিয়োজিত নেই? এর আগে কি করতেন? এর আগে আমি স্যার একটা চাকরি করতাম প্রজেক্টে, জাতীয় গোষ্ঠী কার্যক্রমে স্বাস্থ্য পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রজেক্টটা ওয়ার্ল্ড ব্যাংকের ছিল। ওয়ার্ল্ড ব্যাংক ফান্ড এটা বন্ধ হয়ে গেছে, যে কারণে আমি আসার পরে থেকে আমি এই আইন পেশায় এর আগেও আমার ছোটবেলায় ইচ্ছা ছিল যে আইন দেওয়ানি কার্যবিধির 6 আদেশের 17 বিধিতে কি আছে বদরুজ্জামান সাহেব? হয় আদেশের 17, হয় আদেশে হলো প্লিডিংস সম্পর্কে, 6 আদেশের 17 বিধিতে কি আছে? আর প্লিডিংস বিষয়ে 7 আদেশের 10 বিধি, 10 বলা হয়েছে যে আরজি এটা কি? আরজি ফেরত। এটা হচ্ছে একটা আরজি ফেরত। আর্জি ফেরত কখন দেয় বলেন? আরজি ফেরত দেয় যদি ভুল আদায় মামলা হয়, সেক্ষেত্রে আরজি ফেরত দেওয়া যায়, অথবা আলাদা করে অনুমতি সাপেক্ষে আরজি ফেরতের আবেদন করা যায়। 7 আদেশের 11 বিধিতে কি আছে? আরজি আরজি খারিজ। এটা কি বলেন? এটা আরজি খারিজ 4টি কারণে হয়ে থাকে। কি কি? এটা হলো মামলার যদি একটি কারণ না থাকে, মূল্যমান যদি কম দেখানো হয়, তারপরে কোর্ট ফি যদি কম দেওয়া হয়, এবং আইন দ্বারা যদি বাড়ি আরজি খারিজের ক্ষেত্রে বিবাদী আরজি খারিজের দরখাস্ত করলো, এখন ওই দরখাস্ত যদি নামঞ্জুর হয় কি প্রতিকার আছে? রিভিশন। আচ্ছা বদরুজ্জামান সাহেব, সাফাই সাক্ষী শুনেছেন? দেওয়ানি মামলায় দেওয়া যায়? দেওয়ানি মামলায় সাফাই সাক্ষী অবশ্যই আছে, উভয় পক্ষের সাক্ষী নেওয়া। দেওয়ানি মামলায় কি সাফাই সাক্ষী দেওয়া যায় কিনা? সাফাই সাক্ষী দেওয়া যায় না। ইন্টারলোকেটরি অর্ডার শুনেছেন কখনো? লোকেটরি অর্ডার, অ্যাড ইন্টারিম অর্ডার। আচ্ছা আপনার কাছে একজন মক্কেল এসেছে, তাকে গ্রেফতার করা হয়েছে, তার কাছ থেকে 200 বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এখন আপনি, তাকে গ্রেফতার করা হলো, প্রথমে জামিন চাইবেন কোন আদালতে? জামিন চাবো আমলি আদালত, কত ধারায়? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এই মুহূর্তে ধারাটা জামিন কি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় যাবেন? ফৌজদারি কার্যবিধি তো করা হবে। কত ধারায়? হলো 457। কি শুনানি করবেন বলেন, আপনি অ্যাডভোকেট, কি শুনানি করবেন? শুনানি করা হবে যে প্লিজ ইওর অনার, আমার যে আসামি আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এই আসামির পক্ষে আমি কিছু কথা বলার জন্য আপনার অনুমতি প্রার্থনা করছি। এই আসামির কাছে যে ফেন্সিডিল পাওয়া গেছে এটা তার নয়,
এবং তার পূর্ববর্তী শত্রুতা জের হিসেবে অন্য লোক এইগুলা তাকে মিথ্যা মামলা পাঠানোর জন্য সব ধরনের পরিকল্পনা ছিল এবং এবং আইন প্রয়োগকারী সংস্থার সাথে যোগাযোগ করে তারা এই আসামিকে দোষী হিসেবে প্রেরণ করছে এবং এটা তাকে বাধ্য করা হয়েছে এগুলো মামলায় ব্যবহার করার জন্য। অর্থাৎ হুজুর আদালতের কাছে অনুমতি এই আসামিকে জামিন দেওয়া হোক, এই আসামির এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সে ইতিপূর্বে তার বিরুদ্ধে অন্য কোনো মামলাও নেই। অর্থাৎ মহোদয়ের কাছে জামিন প্রার্থনা করছি এবং আইন মান্যকারী হিসেবে আসামি কোর্টের অধীনে আপনার হেফাজতের মাধ্যমে সম্পূর্ণ দায়ী হবে থাকবে, সেই হিসেবে আপনি তাকে জামিন দেওয়ার জন্য প্রার্থনা করছি। শুনানিতে ছিলেন কোনোদিন? হ্যাঁ। সত্য কথা বলেন। জি। ছিলেন। আচ্ছা আচ্ছা, বিচারক যে অর্ডার বলে একটা বস্তু দিয়ে হাতে, জানেন এটার নাম জানেন? নাম জানা ছিল এই এই মুহূর্তে স্মরণ করতে পারতেছেন না। বদরুজ্জামান সাহেব, তো ঠিক আছে, ভালো থাকেন, শুভকামনা। স্যার ন্যায়দণ্ড ন্যায়দণ্ড না, গ্যাবেল এ আসেন, বাঁধন আসেন। আসেন। ওয়ালাইকুম আসসালাম, বসেন। ধন্যবাদ স্যার। আপনার নাম? স্যার এম এম মইনুল ইসলাম। এমএম অর্থ কি? স্যার মোল্লা মোহাম্মদ। আচ্ছা, মইনুল সাহেব অ্যাডভোকেট কেন হতে চান? স্যার আমার প্রয়োজন স্যার, আমার বাসায় স্যার আর্থিক উপার্জন করার মতো স্যার কোনো ব্যক্তি নাই স্যার। আমার বাবা 2017 সালে স্যার ঋণ করানোর পরে স্যার অবসরে এসেছে স্যার। এরপর থেকে স্যার আমার পরিবারের 6 জন সদস্য স্যার। তো স্যার আমার আর্থিক উপার্জন করার মতো স্যার কেউই নাই স্যার। আমার অল্পের সাথে স্ত্রী আছে স্যার। আপনি কোন ভার্সিটিতে পড়াশোনা করছেন? স্যার ইস্টার্ন ইউনিভার্সিটি। ইস্টার্ন ইউনিভার্সিটি। এলএলএম এলএলবি দুইটাই করেছেন? আচ্ছা, শুধু এলএলএম এলএলবি কি? এটার কোর্স ফি কত ছিল? এটার কোর্স ছিল স্যার 6 লক্ষ টাকা। 6 লক্ষ টাকা। এটা এটা পেলেন কোথায়? তো বাবার পেনশনের টাকা দিয়ে করেছে। পেনশনের টাকায়। আচ্ছা, এখন আপনি যদি অ্যাডভোকেট হন, হওয়ার পরেই তো কোর্টে যাওয়ার সাথে সাথে টাকা পাবেন না, তাহলে কি করবেন? তো কষ্ট করে স্যার পেশায় থেকে স্যার, সম্মানজনক পেশা স্যার, স্বাধীন পেশা স্যার, যেন স্যার পেশায় থাকতে চাই স্যার। আচ্ছা, তো বাদন সাহেব আপনি ঢাকা বার থেকে এসেছেন। জি স্যার। ঢাকার বর্তমানে দায়রা জজের নাম কি? মহানগর দায়রা জজ? মাননীয় মহানগর দায়রা জজ জনাব সাব্বির ফয়েজ স্যার। দায়রা জজ কি কি দণ্ড দিতে পারে বলেন তো? তো দায়রা জজ স্যার আইন অনুমোদিত সকল দণ্ড দিতে পারে। মৃত্যুদণ্ডের ক্ষেত্রে স্যার হাইকোর্টের অনুমতি লাগবে স্যার। হাইকোর্টের অনুমতি লাগে, এটা কত ধারায় আছে? স্যার দায়রা আদালত 374 ধারায় অনুমোদন পাঠাবে এবং 376 ধারায় হাইকোর্ট অনুমতি দেবে। দিবে। আচ্ছা, কোন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি যদি গর্ভবতী হয় তাহলে কি হতে পারে? তো তার মৃত্যুদণ্ড স্থগিত থাকবে স্যার। হাইকোর্ট বিভাগ 382 ধারায়, দণ্ডবিধি 382, ফৌজদারি। 382 ধারায় তার মৃত্যুদণ্ড স্থগিত থাকবে স্যার। এবং তার দণ্ড কি কমাতে পারে? আচ্ছা, আপনার একজন আসামি, আপনি অ্যাডভোকেসি করতেছেন আসামি পক্ষে, এখন আসামিকে 6 মাসের কারাদণ্ড দিয়েছে আদালত, তো এই মুহূর্তে আপনি কি করবেন? স্যার আপিল করবো স্যার। কোথায়? স্যার আমি ওই কোর্টেই স্যার আপিলের সত্ত্বে জামিন চাবো স্যার। ওই কোর্টে আপিলের শর্তে জামিন চাইবেন, এটা কোথায় আছে? দণ্ড প্রদানকারী আদালতে জামিন চাওয়া যায় কোন কোন ক্ষেত্রে সেটা বলেন। কত বছর কারাদণ্ড দিলে জামিন চাওয়া যায় মনে আছে? 1 বছর। 1 বছর পর্যন্ত দিলে জামিন চাওয়া যায়। আচ্ছা বাদন সাহেব, লিডিং কোশ্চেন কাকে বলেন? স্যার ইঙ্গিত ভাই প্রশ্ন, প্রশ্নের মধ্যে উত্তর লুকায়িত থাকে স্যার। ইঙ্গিত ভাই প্রশ্ন কখন করা যায় না?
স্যার করা যাবে স্যার, জবানবন্দির সময় বা পুনর জবানবন্দির সময় ইঙ্গিত ভাই প্রশ্ন করা যায় না, কিন্তু স্যার আদালত অনুমতি দিলে স্বীকৃত বিষয় স্যার লিডিং কোশ্চেন করা যায় স্যার, ঠিক স্যার। করা যায়। হস্টাইল উইটনেস শুনেছেন জি স্যার। কি? স্যার বৈরী সাক্ষী কি এটা? স্যার, যখন নিজের সাক্ষী স্যার নিজের বিপরীতে কথা সাক্ষ্য দেয় স্যার, তখন আদালতের অনুমতি নিয়ে স্যার তাকে বৈরী সাক্ষী ঘোষণা করতে হয়, সাক্ষ্য আইনের 154 ধারা। আর কন্ডোনেশন অফ ডিলে শুনেছেন জি স্যার, শুনেছি স্যার। কি এটা বলতে পারবেন? স্যার বিচারের দেরি স্যার। বিলম্ব মওকুফ কোথায় আছে? বিলম্ব করতে তামাদিউলের 5 ধারা স্যার। কখন করে? স্যার 5টি ক্ষেত্রে স্যার: আপিলের অনুমতি দরখাস্ত, রায় রিভিউ দরখাস্ত, রিভিশন দরখাস্ত ও অন্যান্য দরখাস্ত। একজন ব্যক্তি পিতামাতা মারা যাওয়ার কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে মামলা করতে পারে নাই, তো সে কি 5 ধারায় দরখাস্ত করতে পারবে কিনা? স্যার কারণ যদি যৌক্তিক হয় স্যার, তাহলে স্যার আদালত পারবে। আচ্ছা, আপনার জন্য সর্বশেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে ফৌজদারিতে দ্বিতীয় রিভিশন আছে কিনা? ফৌজদারিতে দ্বিতীয় রিভিশন নাই স্যার। তাহলে ফৌজদারিতে কি আছে? দ্বিতীয় কি করে? দ্বিতীয় আপিল আছে স্যার। আপিল টিভি কোন করবে ক্ষেত্রে? স্যার, খালাসের বিরুদ্ধে আপিল। ঠিক আছে বাদন সাহেব, ভালো থাকেন। আসসালামু আলাইকুম স্যার। পাঁচ ধারায় মূল মামলা করা যায়। বলে দিচ্ছে। জাকারিয়া আসো। স্যার, আমার মামলা জিজ্ঞেস করছিলেন স্যার, যে মূল মামলা তো আসতে পারি স্যার? বলছেন। ওয়ালাইকুম আসসালাম। বসেন। ধন্যবাদ স্যার। আপনার নাম? জাকারিয়া আহমেদ। জাকারিয়া সাহেব, জাকারিয়া নামে একজন নবী আছে জানেন? জি স্যার। ওনার সম্পর্কে বলেন কিছু। স্যার জাকারিয়া, হযরত জাকারিয়া আলাইহিস সালাম উনি বনী ইসরায়েলের একজন নবী ছিলেন। ওনার মায়ের নাম ছিল ওই মুহূর্তে বনি ইসরাইল সম্পর্কিত কোরআনের একটা সূরার নাম বলেন তো। সূরা হাশর স্যার। বনি ইসরাইল নামে আলাদা একটা সূরাই আছে জানেন? আচ্ছা, আর সূরা বাকারাতেও বনি ইসরাইলের কথা অসংখ্যবার বলা আছে। আসছে। আচ্ছা, জাকারিয়া সাহেব অ্যাডভোকেট হতে চান কেন? স্যার অ্যাডভোকেট হচ্ছে আইন বিষয়ে একটু মহৎ স্যার। এখানে আমাদের সমাজে প্রচলিত আছে যে উকিলরা মিথ্যা কথা বলে, তো তাহলে মহান পেশা কিভাবে হলো, কিভাবে মূল্যায়ন করবে? স্যার এখানে গরিব দুঃখী অসহায় মানুষদের বিনামূল্যে সেবা দেওয়া যায় স্যার। আপনার দৃষ্টিতে কি মনে হয় যে উকিল সাহেবরা মিথ্যা কথা বলে? স্যার আমার দৃষ্টিতে মনে হয় না স্যার। মনে হয় না? আচ্ছা, তো জাকারিয়া সাহেব, পুলিশ বিনা কারণে গ্রেফতার করতে পারে কোন কোন ক্ষেত্রে বলেন? আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে পুলিশ বিনামূল্যে গ্রেফতার করতে পারে। আমল অযোগ্য আমলযোগ্য স্যার, কত ধারায়? 54 ধারায় কয়টা ক্ষেত্রে? 11টি ক্ষেত্রে স্যার। দেখি কয়েকটা বলেন তো। 11 যে ক্ষেত্রে ঘর ভাঙার সরঞ্জাম আছে কিন্তু যুক্তিসঙ্গত ও কার্বন ছাড়া তার কাছে ঘর ভাঙার সরঞ্জামাদি আছে। আর সেনাবাহিনী থেকে পলায়নকারী ব্যক্তি, তারপর হচ্ছে স্যার 556 ধারায় শর্ত ভঙ্গকারী ব্যক্তি, তারপরে হচ্ছে স্যার সরকার কর্তৃক যাকে অপরাধী বলে ঘোষণা করা হয়েছে 565। 565 ধারা। আচ্ছা জাকারিয়া সাহেব, যে আপনার এই যে শান্তি রক্ষার মুসলেকা, এই বিষয়টা কি? শান্তি রক্ষার মুসলেকা হচ্ছে স্যার অপরাধ পূর্ণ ব্যক্তি যাতে ভবিষ্যতে ওই ধরনের অপরাধ না করে, সেই ক্ষেত্রে অপরাধীদের এটা কে নির্দেশ দিতে পারে এই মুসলেকা সম্পাদনের? শান্তি রক্ষার মুসলেকা দিতে পারে স্যার বিচারিক ম্যাজিস্ট্রেট দিতে পারে, নির্বাহী ম্যাজিস্ট্রেট দিতে পারে। বিচারিক ম্যাজিস্ট্রেট দিতে পারে দণ্ড প্রদানের পূর্বে, আর নির্বাহী ম্যাজিস্ট্রেট দিতে পারে স্যার দণ্ড প্রদানের পরে। দণ্ড প্রদানের পরে দেবে স্যার বিচারিক ম্যাজিস্ট্রেট, আর নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জেলা ম্যাজিস্ট্রেট দেবে দণ্ড প্রদানের পূর্বে। একজন জজ সাহেব, তিনি আপনার কাছে মনে হচ্ছে যে তিনি আহ ঘুষ খেয়ে অন্য পক্ষে রায় প্রদান করে দিছে, এখন তার বিরুদ্ধে আপনি মামলা করতে চান, কত ধারায় করবেন বা এই মামলা কিভাবে করতে হবে জানেন? স্যার এগুলো তো মনে করতেছি। আচ্ছা, ওনার বিরুদ্ধে কি আপনি মামলা করলেই কি আমলে নিবে কিনা এতটুকু বলেন। না, এই ক্ষেত্রে আমলে দিতে হবে স্যার সরকারের অনুমতি লাগবে। কোথায় আছে এটা? স্যার এটা আছে 100 ফৌজদারি কার্যালয়ের 195 থেকে 100 স্পেসিফিক ধারা বলতে পারবেন কত ধারা? 196 ধারা আছে। 197।
আচ্ছা জাকারিয়া সাহেব, আপনার জন্য সর্বশেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে যে রায় এবং ডিক্রি এটা কখন দেয়? স্যার রায় ডিগ্রি হচ্ছে স্যার পক্ষগণের মধ্যে অধিকার চূড়ান্তভাবে নিশ্চিত করার জন্য দেয় ডিগ্রি স্যার। আর রায় হচ্ছে স্যার ডিগ্রি এবং আদেশের ভিত্তিসমূহের যে বর্ণনা সেটাকে হচ্ছে রায়। আগে কি রায় দেয় না আগে ডিক্রি দেয়? স্যার আগে দেয় রায়, তারপর হচ্ছে ডিগ্রি। আপিল কোনটার বিরুদ্ধে করবেন, রায়ের বিরুদ্ধে না ডিক্রির বিরুদ্ধে? স্যার রায়ের বিরুদ্ধে এখন ডিক্রির বিরুদ্ধে করে না? করে স্যার, ডিগ্রির বিরুদ্ধে করে। তাহলে কোনটার বিরুদ্ধে করবেন? স্যার আগে ডিগ্রির বিরুদ্ধে আপিল করবো স্যার। আগে ডিক্রি, পরে রায়। রায় ডিক্রি দুইটার বিরুদ্ধে আপিল করবে। তো ঠিক আছে, ভালো থাকবেন জাকারিয়া, শুভকামনা। রায় আগে ডিগ্রি করে দুই তারিখে হাতে করতে এই সুজন আসেন। আগে রায় বলে ডিগ্রি দুই আগে তো স্যার আপনি তো রায় বিরুদ্ধে দুইটার বিরুদ্ধেই করবে একসাথে। দুটোর বিরুদ্ধে 100 আসতে পারে। আসেন, ওয়ালাইকুম আসসালাম, বসেন। আপনার নাম? সুজন শেখ। সুজন শেখ। শেখ শব্দের অর্থ কি সুজন? শেখ শব্দের অর্থ স্যার ধর্মীয় প্রধান বা ধর্মীয় নেতা। আর সুজন? সুজন শব্দের অর্থ স্যার ভালো লোক, সজ্জন। আপনি কি ভালো লোক? জি স্যার। কিভাবে বুঝবো বলেন ভালো লোক, উদাহরণ দেন। মানে আপনার একটা গুণের কথা বলেন যে কারণে মনে হচ্ছে যে আপনি ভালো লোক। তো স্যার ভালো কাজ করি, নামাজ পড়ি স্যার। আচ্ছা, তো সুজন সাহেব অ্যাডভোকেট হতে চান কেন? স্যার এটা একটি মহান পেশা স্যার। সমাজের গরিব মানুষের পাশে দাঁড়ানো যায়, নিপীড়িত মানুষের পাশে স্যার। কোন সাইডে প্র্যাকটিস করতে চান? ফৌজদারি সাইড স্যার। ফৌজদারি সাইডে। বলেন তো যে ফৌজদারি মামলায় নালিশকারী মারা গেছে, এখন কি হবে মামলার পরিণতি? নালিশকারী মামলা চলবে স্যার। কে চালাবে? তার উত্তরাধিক বা তার প্রতিনিধি স্যার। তার প্রতিনিধি যে চালাবে এটা কোথায় আছে? ফৌজদারি কার্যবিধির কোন ধারায় আছে? তার চলবে স্যার। স্মরণ নাই। আচ্ছা, যদি আসামি মারা যায়? সরকার স্যার কারাদণ্ড দেয়, এই কারাদণ্ডটা ইয়ে দেবে স্যার, অর্থদণ্ড। কারাদণ্ড অর্থদণ্ড পর্যন্ত যায়ই নাই, মামলা চলতেছে, আসামি মারা গেছে, মামলার পরিণতি কি হবে? মামলা বাতিল একাধিক আসামি থাকলেও কি মামলা বাতিল হবে? না স্যার। কি হবে বলেন? যে মারা গেছে শুধু তার। একজন আসামি থাকলে কি হবে আর একাধিক আসামি থাকলে কি হবে বলেন? স্যার একজন থাকলে স্যার বাতিল হবে, আর একাধিক থাকলে মামলা চলবে। একাধিক থাকলে মামলা চলবে। আপনি নার্ভাস হচ্ছেন কেন? স্যার না বাস লিখিত পরীক্ষা কেমন দিয়েছিলেন? ওটা বলছে মোটামুটি। আপনি কি রেগুলার প্রার্থী? স্যার, সেকেন্ড টাইম। সেকেন্ড টাইম রিটেন দিয়েছেন? আচ্ছা, দেওয়ানি কার্যবিধি পড়েছেন? দেওয়ানি কার্যবিধি 96 ধারায় কি আছে বলেন তো? বলেন। সঠিক স্মরণ নাই স্যার। চরণ নাই। দেওয়ানি মামলাগুলোকে কি বলে, সুট নাকি কেস? স্মরণ নাই স্যার। কখনো কখনো সিভিল সুট বলে, কখনো সিভিল কেস বলে, কখন সুট বলে কখন কেস বলে জানেন? আর যে দাখিলের মাধ্যমে যেটা সেটা বলেন, কনফিডেন্টলি বলেন, বলেন। স্মরণ নাই স্যার। স্মরণে নাই। আচ্ছা, দেওয়ানি মামলায় আর্জি খারিজ কেন করা হয় এটা কিন্তু জানেন বোধহয় নাকি? কেন করা হয় বলেন তো? স্যার 7 দেশের 11 বিধিতে স্যার কেন করে? মোকদ্দমার কারণ না থাকলে স্যার, যে পর্যাপ্ত কোর্ট ফি না দিলে, পর্যাপ্ত কার্টিস পেপার যদি ইয়া করা হয়, ওই মামলাটি তামাদি স্ট্যাম্প পেপার স্ট্যাম্প পেপারে আইন দ্বারা বাড়িতে বাড়িত হলে। তামাদি দ্বারা বাড়িতে হলে। আচ্ছা, আপনার জন্য সর্বশেষ প্রশ্ন যে আরজি খারিজের ক্ষেত্রে বিবাদীকে কি দরখাস্ত দেওয়াই লাগবে? না স্যার, বিবাদীকে দরখাস্ত দেওয়াই লাগে না দিলেও আরজি খারিজ করতে পারে স্যার। পারে। কোথায় বলা আছে জানেন? না স্যার, এটি তামাদি আইনের 3 ধারায় কি আছে মনে আছে? স্যার কি আছে? বেদখল হলে স্যার। তামাদি আইনের 3 ধারা।
নির্দিষ্ট সময়ের পর মামলা আপিল বা দরখাস্ত দায়ের করলে তা খারিজ হবে। ঠিক আছে, আমাদের এনের 3 ধারা। তো সুখাধিকার কত ধারা আছে? আমাদের সাবমিট আর অ্যাডভার্স পজিশন 28 ধারায়। ঠিক আছে সুজন সাহেব, ভালো থাকবেন, শুভকামনা। আরজির মাধ্যমে শুরু হইলে সুট, দরখাস্তের মাধ্যমে শুরু হইলে কেস। আর কি জিজ্ঞেস করছিলাম বলেন, বলে দিই। কেস হলো এটা আবেদন। আচ্ছা, মামলা চলমান থাকা অবস্থায় সিআর মামলায় বাদী মারা গেলে পক্ষভুক্ত হবে, সিআরপিসির কোথাও নাই, এটা হলো উচ্চ আদালতের নজির। উচ্চ আদালতের নজির। আর মামলা চলমান থাকা অবস্থায় একমাত্র আসামি মারা গেলে মামলা অ্যাবেট, বাতিল। আর আসামি 5 জন, একজন মারা গেছে, তাহলে তার টুক অ্যাবেট, বাকি টুক তো চলবে। আর উচ্চ আদালত মধ্যে মানে পক্ষভুক্ত স্যার বাইরে করে ইংলিশ টার্ম ধরছিলেন স্যার কি 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 বলছিলাম? Guarantee- ইন্টারলোকুটরি অর্ডার মানে অন্তর্বর্তীকালীন আদেশ, অ্যাড ইন্টারিম অর্ডার একই, অন্তর্বর্তীকালীন আদেশ। হ্যাঁ আসেন। ওয়ালাইকুম আসসালাম, বসেন। আপনার নাম? আলামিন সোহাগ। আলামিন সোহাগ, নিজের সম্পর্কে কিছু বলেন। স্যার আমার নাম আলামিন সোহাগ। আমি 2015 সেশনে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স এবং 2019 সেশনে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম শেষ করেছি। আমি স্যার এরপর থেকে আমার সিনিয়র বিজ্ঞ আইনজীবী জনাব মোহাম্মদ সাইদুল হকের সাথে ঢাকা জব কোর্টে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে স্যার কর্মরত আছি স্যার। আচ্ছা, আপনি অ্যাডভোকেট কেন হতে চান? স্যার অ্যাডভোকেট সমাজের যে সম্মানজনক পেশাগুলো আছে তার ভিতরে স্যার অ্যাডভোকেট পেশাটা অন্যতম স্যার। এই সম্মানজনক পেশায় থেকে মানুষের উপকার করা যায় এবং হালাল উপায় ছাড়া অর্জন করা যায় স্যার, এবং গরিব দুঃখী মানুষের খুব কাছ থেকে সেবা করা যায়। জেরা করা কি বাধ্যতামূলক? না স্যার। তাহলে কি বাধ্যতামূলক বলেন? মনে করতে পারছি না স্যার। আচ্ছা, একটা ফৌজদারি মামলায় আর্গুমেন্ট শুরু করে কোন পক্ষ আগে? স্যার বাদী পক্ষ স্যার। বাদী পক্ষ। তো ফৌজদারি মামলার ক্ষেত্রে 342 and 342 ফৌজদারি কার্যবিধি, এই দুইটা ধারার পার্থক্য বলতে পারবেন? 342 and 340। জি স্যার। 342 আছে স্যার 340 আসামি পরীক্ষা স্যার, আর 340 স্যার সাবাইশে আসামিকে কে পরীক্ষা করবে? আদালত পরীক্ষা। আদালতে পরীক্ষা করবে। আচ্ছা, সাক্ষ্য আইনের কোন ধারায় বলা আছে যে আদালত কোনো কাউকে প্রশ্ন করতে পারে, সাক্ষীকে প্রশ্ন করতে পারে? 165 ধারা। 165 ধারা। কি সাক্ষ্য আইনের 141 সেকশন 141 কি আছে? স্যার লিডিং কোয়েশ্চেন। লিডিং কোশ্চেন কি বলেন তো? স্যার প্রশ্নের যে উত্তর আশা করে প্রশ্নের মধ্যে সেই ইঙ্গিত করে প্রশ্ন বলা হয়। প্রিভিলেজড কমিউনিকেশন শুনেছেন? জি স্যার। কি এটা? স্যার এটা হচ্ছে স্বামী স্ত্রীর ভিতরে যে যোগাযোগটা স্যার, এটা 120 ধারায় আছে স্যার। স্বামী স্ত্রীর যোগাযোগ কি 120 122? 122 স্যার। আর প্রিভিলেজড কমিউনিকেশন কি শুধু স্বামী স্ত্রী, আর কেউ না? জি স্যার। অন্য আর কারা? উকিল মক্কেল? জি স্যার। একজন অ্যাডভোকেটের কাছে এসে একজন পেশাদার খুনি এসে বললো যে সে খুন করতে, উকিল সাহেবরে বললো যে আপনি আমার পক্ষে অ্যাডভোকেসি করেন, আমাকে বাঁচান। তো এই উকিল সাহেব এই কথা কি প্রকাশ করতে পারবে কিনা, না স্যার প্রকাশ করতে পারবেন না স্যার। বা প্রকাশ করলেও সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে কিনা? না স্যার এটা গ্রহণযোগ্য। কোথায় বলা আছে বল? স্যার এটা সাক্ষ্য আইনের 126 আচ্ছা, একজন লোক হত্যা করে সে তার স্ত্রীর কাছে আশ্রয় নিয়েছে, স্যার। তো বলেন তো এক্ষেত্রে কার অপরাধ কতটুকু? স্যার এখানে স্বামীর অপরাধ হবে না, মানে স্ত্রী যদি এটা গোপন রাখে এটা কোনো অপরাধ হবে না স্যার। স্বামী হত্যা করে স্ত্রীর বাসায় আশ্রয় নিছে, সেই স্ত্রীর কাছে পলায়ন করে আছে, স্ত্রী যখন আরেক জায়গায় থাকে সেখানে গিয়ে স্ত্রী আশ্রয় দিছে তাকে, স্যার স্ত্রী আশ্রয় দিতে পারবে স্যার, এটা স্বামী স্ত্রীর ক্ষেত্রে দেওয়া যাবে স্যার। তাহলে স্ত্রীর কি অপরাধ হয়েছে?
স্যার স্ত্রী অপরাধ করেন। তাহলে স্বামী কি অপরাধ হয়েছে? আমি তো স্যার খুন করেছে আচ্ছা, খুন করেছে, স্ত্রীর যে অপরাধ হয় না, এটা দণ্ডবিধির কোথায় বলা আছে জানেন? স্যার মনে করতে পারছেন। মনে করতে পারছেন না? আচ্ছা। আম, বেআইনি সমাবেশ জি স্যার। কখন হয়? স্যার 5 বা ততোধিক ব্যক্তি মিলে যদি কোনো বেআইনি কোনো কাজ করে সেটা স্যার বেআইনি সমাবেশে পরিণত হয় স্যার। বেআইনি সমাবেশ কখন আম, দাঙ্গা হয়? স্যার যখন বেআইনি সমাবেশের সহিংস হয় স্যার। আচ্ছা, আপনি একটু বলেন, আপনার জন্য সর্বশেষ প্রশ্ন, 141 and 149 জি স্যার। দণ্ডবিধির এই দুইটা ধারার ভিতরে কি পার্থক্য আছে? স্যার 141 আছে স্যার বেআইনি সমাবেশের সংজ্ঞা, হুম। আর 149 আছে স্যার কমন অবজেক্টে ওখানে যারা সদস্য থাকবে সকলে দায়ী থাকবে স্যার। কিসের সদস্য? স্যার বেআইনি সমাবেশের সদস্য স্যার। ঠিক আছে, ভালো থাকবেন, আসেন। এর আগে আমি কথা বলবো? আসেন, আপনি আসেন। স্যার 109 আর 114 দ্বারা কত? 109 প্ররোচনা দিছে, ঘটনাস্থলে ছিল না, আর 114 হলো হুকুমদাতা ঘটনাস্থলে ছিল। হুকুম তাহলে বলে ওপরে হুকুম দিচ্ছে একদম করে। স্যার এই স্ত্রী কি দায়ী হবে? না, না, 212 ধারা। দণ্ডবিধি 212 স্যার আসতে পারি? হ্যাঁ, আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। ধন্যবাদ স্যার। আচ্ছা, আইনজীবীদের পোশাক কি বলেন তো? স্যার আইনজীবীদের পোশাক হচ্ছে সাদা শার্ট, সাদা বা কালো প্যান্ট, কালো টাই, কালো কোট। কোথায় আছে? সিআর 2526 125 1926 সিআর অর্থ কি? স্যার বলতে পারবো না স্যার। আচ্ছা, ফৌজদারি মামলায় পক্ষভুক্তির আবেদন করা যায়? না স্যার। তাহলে নালিশকারী মারা গেলে কিভাবে হয়, মামলা পরিচালিত হয় কিভাবে? এটা হচ্ছে একটা নোটিশ স্যার। মহামান্য হাইকোর্টের মহামান্য বিচারপতিগণ একটা নোটিশ সৃষ্টি করেছেন যে যদি নালিশকারী মারা যায় তাহলে তার যে প্রতিনিধিগণ আছেন তাদেরকে পক্ষভুক্ত করে উক্ত মামলা পরিচালনা করা যায় স্যার। দায়রা জজের কাছে আগাম জামিন চাওয়া যায়? যাই স্যার। কত ধারায় বলা আছে? স্যার এটা বলা আছে ফৌজদারি কার্যবিধি 498 ধারা স্যার। 498 ধারায়। আচ্ছা, বলেন দেখি যে আপিল আদালতের ক্ষমতা ফৌজদারি কার্যবিধির কোথায় আছে? আপিল আদালত স্যার ফৌজদারি কার্যবিধি 426 আছে। 423। সরি স্যার 23 দাঙ্গা এবং মারামারি এই দুইটার ভিতরে পার্থক্য বলেন। মারামারি বুঝেন তো, এক ফ্রেজ, এটা কি, এটা বলেন। স্যার যদি সরকারি কোনো জায়গায় আহ একের অধিক ব্যক্তি যখন স্যার স্মরণ করছেন মিথ্যা সাক্ষ্য দানের সাজা কি জানেন? স্যার একটু মিথ্যা সাক্ষ্য দানের সাজা জানেন স্যার। কত, কোথায়? স্যার স্যার 100 সরি স্যার স্মরণ আচ্ছা, দণ্ডবিধির আপনার জন্য সর্বশেষ প্রশ্ন, আপনি নার্ভাস হয়ে যাচ্ছেন, নার্ভাস থাকতে কিছু নেই। দণ্ডবিধির সেকশন 34 and 149 পানি খেয়ে নেন। বুক ব্যথা? নাক দিয়ে নিঃশ্বাস নিকাল দিতে নাকি আমাদের জেলা আইনজীবী সমিতি বার অ্যাসোসিয়েশন 30 টাকা, আর বেল বন্ডের কোর্ট ফি ওখানেও 30 টাকা স্যার। 25 টাইম টাইম পিটিশন 10 টাকা। চাঙ্গা আগে আপনারা এই জায়গায় বসাই সব কয়জনের ভাই মানেন না দেখে কি প্রশ্ন
আচ্ছা, আপনার জন্য ভাই ভাই আপনি বলতে সর্বশেষ যেটা ছিল সেটা হলো যে দণ্ডবিধির সেকশন 34 কমন ইন্টেনশন অ্যান্ড সেকশন 149 কমন অবজেক্ট, স্যার এই দুইটার মধ্যে একটু পার্থক্য বলেন। স্যার দণ্ডবিধির 34-এ বলা আছে, দুই বা ততোধিক ব্যক্তি যদি পূর্ব পরিকল্পনা অনুযায়ী কোনো অপরাধ করে তাহলে তারা সমানভাবে দায়ী হবে স্যার। আর দণ্ডবিধির 149-এ বলা আছে, যদি দুই বা ততোধিক ব্যক্তি 5 বা ততোধিক। ব্যক্তি যদি পূর্ব পরিকল্পনা ছাড়া কোনো অপরাধমূলক কার্য করে তাহলে তারা সমানভাবে দায়ী হবে স্যার। ঠিক আছে, ভালো থাকবেন শিপন সাহেব। ধন্যবাদ স্যার। এই সুজন আর শিপন, আপনারা কিন্তু এই জায়গায় আসলে নার্ভাস হয়ে যাচ্ছে। এই উনারে একটু করেন, দেন কি সিরিয়াস করেন। হ্যাঁ, আসেন। ওয়ালাইকুম আসসালাম, বসেন। আপনার নাম? সুমি, নিজের সম্পর্কে কিছু বলেন। আমি শেখ সুমি, আমার গ্রামের বাড়ি বনগ্রাম, গোপালগঞ্জ সদরে আমার জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনা সব এখানেই। পরিবারে বাবা আছে, মা আছে, ভাই আছে। অ্যাডভোকেট হতে চান কেন? আইন পেশা একটা স্বাধীন পেশা, তাছাড়া আইন পেশার মানে যারা আইনজীবীগণ আছে তাদের নামের আগে বিজ্ঞ বসে, এই জন্য। তাছাড়া আবার অসহায় মানুষদের আইনি সহায়তা দেওয়া যায়, সেবা করা যায় এই জন্য। আচ্ছা, আপনার কাছে একজন লোক আসলো, ওনার মামলা করার কোনো টাকা পয়সা নাই, দেওয়ানি মামলা করতে আসছে, আপনার ফি দেওয়ার কোনো টাকা তার নাই, কোর্ট ফি দেওয়ারও টাকা নাই, এখন কি করবেন আপনি? মামলা করবেন তার? অবশ্যই করবো স্যার। কোর্ট ফি দিয়ে দিবেন আপনি? জি স্যার, মানে অসহায়দের পাশে দাঁড়ানো তো, এজন্যই তো এই কোর্ট পেশাটা। ফি ধরেন 40,000 টাকা লাগবে, আপনি দিয়ে দিবেন? সেই ক্ষেত্রে স্যার আবেদন করব। কিসের আবেদন? মানে অন্যান্য যারা বিজ্ঞ যারা আছেন তাদের কাছ থেকে চাঁদা তুলবেন? জি, তাদের জানাবো, সিনিয়র যারা আছেন। কেন, নিঃস্ব ব্যক্তির মামলার কোনো বিধান দেওয়ানি কার্যবিধিতে নেই? জি স্যার আছে। সেটা কোথায় আছে? সেটা হচ্ছে 33 আদেশ আছে। নিঃস্ব ব্যক্তি কাকে বলে? যার মানে আহ, মানে যার মানে পরিধেয় বস্ত্র ব্যতীত অন্যান্য মানে সর্বোচ্চ 5,000 টাকার সম্পত্তি আছে, সেই হচ্ছে নিঃস্ব। আচ্ছা, আপনার বাসা কোথায় গোপালগঞ্জে? মেডিকেল প্রফেসর কোন গ্রাম? পাঁচুরি আছে। গ্রাম নেই? গ্রামের বাড়ি বনগ্রাম স্যার। কোন গ্রাম? আচ্ছা, গোপালগঞ্জের জাস্টিস আছে, কারো নাম জানেন? জি স্যার। জাস্টিস হিসেবে আছে এরকম কারো নাম জানেন? জি স্যার। বলেন। মাননীয় বিচারপতি জনাব এস.এম. ইমদাদুল হক, উনি আপিল বিভাগে করেন। হাইকোর্ট বিভাগে কতদিন কর্মরত থাকলে আপিল বিভাগের বিচারপতি হওয়া যায় জানেন? দুঃখিত স্যার, এই মুহূর্তে স্মরণ নেই। সুমি, আপনার জন্য সর্বশেষ প্রশ্ন, সেটা হলো যে ফৌজদারি কার্যবিধির 403 ধারায় কি আছে? 403 ধারায় দোবারের সাথে নীতি আছে স্যার। এটা কি? এটা হচ্ছে মানে একবার খালাস হয়ে গেছে বা দণ্ডপ্রাপ্ত হয়ে গেছে, মানে একই বিষয় নিয়ে তাকে আর কি পুনরায় বিচারের সম্মুখীন করা যায়। শেখ বংশের উৎপত্তি কোথায় জানেন? জি স্যার। কোথায়? এটা আরবি শব্দ, এটা আরব দেশের। আরবরা আর কি সম্মানিত বৃদ্ধ গোত্র প্রধান হিসেবে এই উপাধিটা ব্যবহার করে আসছে। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসেন। ওয়ালাইকুম আসসালাম, বসেন। আপনার নাম? নূর ইসলাম ভুঁইয়া স্যার। নূর ইসলাম ভুঁইয়া। আপনার টি শার্টে কি লেখা বলেন? পড়ে দেখি পড়েন, এখন পড়ে দেখে বলেন। টি করে করে ও ওনার টি শার্টে কি লেখা পড়ছেন আপনারা? পড়ছি স্যার, এই জন্যই তো বললাম এফ না করে টি করো। এফ না করে টি করো।
টিইউসিকে আচ্ছা ভুয়া সাহেব, আপনি কোন বার থেকে এসেছেন? স্যার আমি গোপালগঞ্জ জেলা বার আপনার সিনিয়র কে? স্যার আমার সিনিয়র আছে প্ল্যানের সিনিয়র অ্যাডভোকেট জনাব শৈলেন্দ্রনাথ মন্ডল। সিনিয়র কোন সাইডে প্র্যাকটিস করে? স্যার আমার সিনিয়র দেওয়ানি ফৌজদারি ওয়েবসাইটে প্র্যাকটিস কোর্টে যান? জি স্যার। সিনিয়র সাথে সর্বশেষ কোন মামলায় ছিলেন? স্যার যৌতুক মামলা, নারী ও শিশু মামলা শুনানি দিয়েছিলাম স্যার। নারী ও শিশু নির্যাতন দমন আইনের জি স্যার। কোন মামলা শুনানিতে ছিলেন? নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-এর। তো কোন অপরাধের কোন মামলা? স্যার যৌতুক সে হালকা মারপিট করছে। হালকা মারপিট করছে। মামলা কোথায় করতে হয় বলুন? স্যার যৌতুক সে হালকা মারপিট করলে এটা আমরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে করতে হবে। আর ভারী মারপিট করলে? স্যার নারী শিশুকে করতে হবে। নারী শিশুতে করবেন? প্রথমে নারী শিশুতে যেতে হবে, প্রথমে থানায় যাবো স্যার। থানায় যাবেন। থানায় যেয়ে যদি সেখানে মামলা গ্রহণ না করেন তখন অ্যাফিডেভিট সহ তখন আমরা এফিডেভিট কোথায় করবেন? নোটারি পাবলিকের কাছে? অ্যাফিডেভিট তো স্যার করবেন, চিফ জুডিশিয়াল স্যার। চিফ জুডিশিয়াল স্যার। আচ্ছা, তো ভালো প্লান আছে। ভূয়া সাহেব, আপনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শুনেছেন? জি স্যার। এই দুটার মধ্যে পার্থক্য কি? সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হচ্ছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলতে স্যার দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট স্যার দুটো আছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট? নির্বাহী ম্যাজিস্ট্রেট কোনো শ্রেণীভুক্ত না, তবে আমরা প্রথম শ্রেণীর কর্ম করতেছি। আচ্ছা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধি অনুসারে কি দণ্ড দিতে পারে বলেন? স্যার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধি অনুযায়ী যদি 145 বা 144 ধারার আদেশ অমান্য করে সেক্ষেত্রে স্যার দণ্ডবিধির 188 ধারায় দণ্ড দিয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট দিবে? স্যার নির্বাহী ম্যাজিস্ট্রেটের স্যার দণ্ড প্রদান হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের দণ্ড প্রদানের ক্ষমতা নেই? না স্যার। আচ্ছা, মোবাইল কোর্টে তাহলে ওনারা দণ্ড দেয় না? তাহলে কি আছে কি নেই? আছে। 107 ধারার মামলায় যদি কোনো সিদ্ধান্ত দেয় এর বিরুদ্ধে প্রতিকার কি বলেন? ডিভিশন দেন। কাউকে বললো যে, আপনাকেই বললো যে এক এক 6 মাসের মুচলেকা সম্পাদন করতে বললো 7 ধারা মামলায়, আপনার প্রতিকার কি? স্যার আমি এর বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন দেন। রিভিশন করবেন? স্যার কাছে 440 করতেছে। রিভিশন দায়ের করবেন। ঠিক আছে, আনোয়ারুল হক সাহেব প্রশ্ন করেন, বাঁধন সাহেব করেন। সংবিধানে মোট কয়টা অনুচ্ছেদ আছে? সংবিধানে মোট কতগুলো অনুচ্ছেদ আছে? 153। দণ্ডবিধিতে কোন 100 ডাকাতি চুক্তি? স্যার 396 ধারায় সাজা কি? 100 টাকাতে সাজা আছে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। কোর্ট ফি কত সালে দেয়? কোর্ট হচ্ছে 1870। সর্বনিম্ন অ্যাডমিনাল কোর্ট ফি কত? সর্বনিম্ন অ্যাডমিনাল কোর্ট ফি 10 টাকা। 200 টাকা। 200 টাকা। ধন্যবাদ। তো ভূয়া সাহেব ঠিক আছে, টি শার্ট চেঞ্জ করবেন আর পরবেন না এই টি শার্ট। ঠিক আছে। এই কাহিনীটা বলে একটা আমি স্যার আমার ছিল স্যার আদাব। হ্যাঁ আদাব, আপনার নাম? স্যার মিঠুন বিশ্বাস স্যার। মিঠুন বিশ্বাস। মিঠুন জি স্যার। চক্রবর্তীকে চিনেন? জি স্যার চিনি। কে বলেন? স্যার, মিঠুন চক্রবর্তী হচ্ছে ভারতের পশ্চিম বাংলার একজন অভিনেতা, নায়ক, এবং উনি কিছু বলিউডের কিছু সিনেমাও করছেন, এবং ওনার প্রথম সিনেমা আমি যতদূর জানি সম্ভবত মৃগয়া বলিউডের। আচ্ছা, মিঠুন শব্দের অর্থ কি? এবং ওনার পৈতৃক নিবাস বরিশালে স্যার। জি স্যার। মিঠুন শব্দের অর্থ বলেন।
মিঠুন শব্দের অর্থ হচ্ছে স্যার যুগল বা কাপল। কোর্টে যান? স্যার যাই স্যার। আপনার সিনিয়র কে? বিজ্ঞ আইনজীবী জনাব মোহাম্মদ সনি খান। আচ্ছা, আপনি কোন সাইডে প্র্যাকটিস করতে চান? স্যার এখন ওইভাবে নির্ধারণ করিনি, তবে স্যার সিভিল সাইডে করতে চাই। আচ্ছা, একটা দেওয়ানি মামলার ক্ষেত্রে কোর্ট ফি কত প্রকার কোর্ট ফি দিতে হয় দেওয়ানি মামলায় বলেন তো? স্যার দুই প্রকারের কোর্ট ফি আছে, একটা হচ্ছে স্যার অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি আর একটা হচ্ছে ফিক্সড কোর্ট ফি। কখন কোনটা দিবেন? কোন ধরনের মামলায় অ্যাড ভলিউম দেওয়া লাগে? স্যার ওই যে স্যার এগুলো এটা আইনে স্যার নির্দিষ্ট করা থাকে যে কোন মামলার কোর্ট ফি ফিক্সড এবং কোন মামলার কোর্ট ফি হচ্ছে হ্যাঁ, অ্যাড আপনি ভ্যালোরাম। আপনি দুইটা নাম মামলা বলেন যে এই ক্ষেত্রে অ্যাড ভলিউম কোর্ট ফি দেওয়া লাগে এবং এই ক্ষেত্রে ফিক্স দেওয়া লাগে। স্যার ঘোষণামূলক মামলায় 300 টাকা ফিক্সড কোর্ট ফি দেওয়া লাগে, আর স্যার আপনার ওই দখল পুনরুদ্ধারের মামলায় স্যার অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দেওয়া লাগে। আচ্ছা, যদি ঘোষণা 3টা চাওয়া হয়? স্যার 3টে ঘোষণা চাইলে 300 করে 3বার টাকা দিতে হবে স্যার, 3 মানে স্যার টোটাল 900 টাকা দিতে হবে প্রতিটি ঘোষণার জন্য স্যার 300 করে টাকা ফিক্সড। আচ্ছা, ঘোষণামূলক মামলায় কখন আপনার অ্যাড ভলিউম কোর্ট ফি দেওয়া লাগে বলেন তো? জি স্যার। ঘোষণামূলক মামলায় কখন অ্যাড ভলিউম কোর্ট ফি দেওয়া লাগে? আহ, ঘোষণামূলক মামলায় অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি যদি আমি ওই ঘোষণার সাথে স্যার আনুষঙ্গিক প্রতিকার চাই বা ফার্দার রিলিফ চাই, সেই ক্ষেত্রে স্যার আমাকে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিতে হবে। আনুষঙ্গিক প্রতিকারটা কি একটু ব্যাখ্যা দেন। স্যার আনুষঙ্গিক প্রতিকার হচ্ছে আমি যদি জমিতে আমার সত্ত্ব ঘোষণা চাই এবং ঘোষণার সাথে যদি আমি দখলও চাই, সেই দখল যে চাইলে আমি দখলটা হচ্ছে স্যার এখানে আনুষঙ্গিক প্রতিকার। আচ্ছা, মিঠুন সাহেব, আপনার জন্য সর্বশেষ প্রশ্ন, সেটা হলো যে খুব সাম্প্রতিক সময় সিভিল কোর্টস অ্যাক্টে একটা সংশোধনী এসেছে, এই সংশোধনীর বিষয়বস্তু কি বলেন? জি স্যার। সিভিল কোর্টস অ্যাক্টে কি সংশোধন করা হয়েছে? এই তো 10-12 দিনের মধ্যে এসেছে, কি কি সংশোধনী এসেছে বলেন? উম, স্যার সহকারী জজের বর্তমান সিভিল নাম কি কোর্ট বলেন? অ্যাক্ট। সহকারী জজের বর্তমান নাম কি? স্যার এই মুহূর্তে স্যার সিভিল জাজ স্যার। আর সিনিয়র সহকারী জজের? সিভিল জাজ এবং সিনিয়র সিভিল জাজ। ঠিক আছে মিঠুন সাহেব, ধন্যবাদ, ভালো থাকবেন, শুভকামনা। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। সৌমিত্র আসেন, সৌমিত্র। আদাব স্যার। হ্যাঁ, আদাব। আপনার নাম? আদাব স্যার। আদাব। বলেন, আপনার নাম বলেন। সৌমিত্র দাশগুপ্ত। সৌমিত্র শব্দের অর্থ কি? সৌমিত্র দাশগুপ্ত স্যার নম্র, ভদ্র, শালীন। সৌমিত্র, ফৌজদারি মামলা কোথায় দায়ের করা যায় বলেন তো? কোর্টে নাকি থানায়, কোথায় দায়ের করতে হয়? হ্যালো স্যার, কথা কি শোনা যাচ্ছে না? আপনার ইন্টারনেট দুর্বল। ফৌজদারি মামলা আদালতেও দায়ের করা যায়, থানায়ও দায়ের করা যায়। আদালতে কত ধারায় দায়ের করে এবং থানায় কত ধারায় দায়ের করে আমি বলেন? ঢাকায় আসছি তো স্যার। 200 ধারায় হচ্ছে আদালতে, আর
থানায় হচ্ছে 154 ধারায়। ধন্যবাদ। দেওয়ানি মামলায় সিভিল জজের আর্থিক এখতিয়ার কত জানেন বর্তমানে? হ্যালো, সিভিল জজের আর্থিক এখতিয়ার কত? স্যার আরেকবার যদি বলতেন। সিভিল জাজের আর্থিক এখতিয়ার কত? 15 লক্ষ টাকা পর্যন্ত। 15 লাখ। আর সিনিয়র সিভিল জাজ? 25 লাখ টাকা পর্যন্ত। 25 লাখ টাকা পর্যন্ত। আচ্ছা, একটা মামলা মূল্যমান 5 কোটি টাকা, এই মামলাটা আপনি কোথায় দায়ের করবেন? স্যার যুগ্ম জেলা জজ আদালতে। যুগ্ম জেলা জজ আদালতে। ধন্যবাদ। আপনার জন্য সর্বশেষ প্রশ্ন, সেটা হলো যে ফৌজদারি মামলায় যদি যুগ্ম জেলা জজ 7 বছর কারাদণ্ড প্রদান করে, আপিল কোথায় করবেন? যুগ্ম দায়রা জজ 7 বছর কারাদণ্ড দিয়েছে, আপিল কোথায় করবেন? হাইকোর্ট বিভাগে। হাইকোর্ট বিভাগে। কত ধারায় বলেছে বলেন? স্যার ধারাটা এই মুহূর্তে স্মরণে আসতেছে না। 408 ধারায়। 408 ধারায়। 408। ঠিক আছে সৌমিত্র, জি স্যার, জি স্যার। শুভকামনা, ভালো থাকবেন। ধন্যবাদ স্যার। এই মাহমুদুল, ভাইবা কবে আপনার? স্যার 20 তারিখ স্যার, বৃহস্পতিবার। আচ্ছা আসেন মাহমুদুল, আসেন, ভাইবা দিতে দিতে পেকে যান, আসেন। আমরা ঢাকা থেকে ফোন দিব না স্যার, আমাকে তো ড্রাইভার নিয়ে স্যার আসতে পারি স্যার? আসেন, বসেন। স্যার এই যে কেউ আর ধন্যবাদ স্যার। কোন বার থেকে এসেছেন? স্যার গোবিন্দগঞ্জ বার অ্যাসোসিয়েশন। নারাজি দরখাস্ত কি জানেন? জি স্যার। কি? স্যার যখন তদন্ত রিপোর্ট আসে স্যার আদালতে, যদি বাদী দেখেন যে তদন্ত রিপোর্টে তিনি যে অভিযোগগুলো দায়ের করেছেন সেগুলোর বিষয়ে আহ, স্যার শুনতে পাচ্ছেন স্যার আমাকে? হ্যাঁ হ্যাঁ, বলেন, আপনি কল বলছিলেন। আসছিল স্যার। বলেন, বলে যান। স্যার যদি বাদী দেখেন যে তার অভিযোগগুলি সত্যভাবে তদন্তে আসেনি, তাহলে তিনি স্যার যদি তদন্ত রিপোর্ট নিয়ে অখুশি থাকেন স্যার, তাহলে তিনি আদালতে নারাজি দরখাস্ত দাখিল করেন স্যার। এটা কোন ধরনের মামলায় দেওয়া যায়? এটা স্যার ছিয়ার এবং জিয়ার উভয় মামলায় দেওয়া যায় স্যার। তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে সংক্ষুব্ধ আসামির কি প্রতিকার আছে? স্যার আসামির প্রতিকার রিভিশন স্যার। রিভিশন। তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে রিভিশন করবে সরাসরি? সরি স্যার, আসামির কোনো প্রতিকার নেই স্যার। কোনোই প্রতিকার নেই? আচ্ছা স্যার মাহমুদুল, তদন্ত প্রতিবেদন আসলে স্যার আসামি স্যার অব্যাহতির দরখাস্ত দেবে স্যার। মাহমুদুল, গান জি শুনেন? স্যার। কম স্যার। কেন, সময় পান না? খুব একটাই শোনা হয় না স্যার, আগে অনেক শুনতাম, এখন শোনা হয় না স্যার। আচ্ছা, আপনি কোন জেলা থেকে এসেছেন? স্যার আমি গাইবান্ধা জেলা থেকে স্যার। গাইবান্ধা জেলার কয়েকটা বিখ্যাত স্থান বলেন তো। স্যার রংপুর চিনিকল, তারপরে স্যার বালাসি ঘাট, তারপরে স্যার বাগদা ফার্ম, তারপরে স্যার পোনারপাড়া রেলওয়ে জংশন ইত্যাদি। আচ্ছা মাহমুদুল সাহেব, আপনি বলেন জি স্যার। যে দেওয়ানি মামলায় আপনি যে আদালতে মামলা দায়ের করলেন, ধরেন সহকারী জজের কাছে মামলা দায়ের করলেন, আম, সহকারী জজের আর্থিক এখতিয়ার তো 15 লাখ টাকা। জি এখন স্যার। বিবাদী কি সেট অফের আবেদন করতে পারবে কিনা, সর্বোচ্চ কত টাকা সেট অফের আবেদন সে করতে পারে এই ক্ষেত্রে? স্যার বিবাদী সর্বোচ্চ সেট আপের আবেদন করতে পারবে স্যার
15 লক্ষ টাকা পর্যন্তই করতে পারবে, বা বাদী যতটুকু দাবি করছে স্যার তার ওই ওই পর্যন্তই করতে পারবে স্যার। আচ্ছা, বিবাদীর যদি মনে করেন যে বাদীর কাছে অন্য একটা ঘটনা বাবদ বা অন্য একটা ডিগ্রি বাবদ 20 লাখ টাকা পায়, তাহলে বিবাদী কি এই মামলায় সেট অফ দাবি করতে পারবে কিনা এই আদালতে? না স্যার, সেটা কাউন্টার ক্লেম হয়ে যাবে স্যার। এই মামলায় কি কাউন্টার ক্লেম করা যাবে? না স্যার। তাহলে বিবাদী কি করবে বলে? স্যার আলাদা মোকদ্দমা দায়ের করবে স্যার। আলাদা মোকদ্দমা দায়ের করবে, কেন ব্যাখ্যা দেন তো। স্যার এই মুহূর্তে মনে করতে পারতেছি না স্যার। আচ্ছা, আপনি জাস্ট বলেন সেট অফ এন্ড কাউন্টার ক্লেম, এই দুইটার মধ্যে পার্থক্য কি? স্যার সেট অফ হলো বাদী যে অর্থের মোকদ্দমা দায়ের করবে, বিবাদীর দাবি যদি সেই পরিমাণ হয় বা তার থেকে কম হয় তাহলে স্যার সেটা সেট অফ। আর বাদী যে পরিমাণ অর্থের মোকদ্দমা দায়ের করবে, বিবাদী যদি তার থেকে অধিক পরিমাণ অর্থ দাবি করে তাহলে স্যার সেটা কাউন্টার ক্লেম হবে স্যার। ঠিক আছে মাহমুদ, ভালো থাকবেন, ধন্যবাদ। জি স্যার, ধন্যবাদ স্যার। এই পিয়াল আসেন, আর দুজন আছেন, পিয়াল আসেন, পিয়াল আর বাহার সাহেব, পিয়াল আসেন। স্যার চার্জশিটের বিরুদ্ধে আসামির প্রতিকার কি কোনো কিছু আছে স্যার? ডিসচার্জের আবেদন করবে, ডিসচার্জ না দিলে রিভিশন। জি স্যার। উনি চাইছে 15 লাখ টাকার মামলা করছে, এখন বিবাদী যদি 20 লাখ টাকা চায় তাহলে এই আদালতে সে কাউন্টার ক্লেম করতে পারবে না, কারণ ওই জায়গার এখতিয়ারই তো আছে 15 লাখ। তো এই ক্ষেত্রে ওনার জি স্যার। আলাদা মামলাই করতে হবে। এই জায়গা উনি কাউন্টার ক্লেমের আবেদন করলে 15 লাখই করতে পারবে, এর বেশি পারবে না। আচ্ছা, পিয়াল আসেন, পিয়াল দিবেন ভাইবা না দিবেন না বলেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আজকে ক্যামেরার সামনে আসবেন না? স্যার বিদ্যুৎ নাই স্যার, আমি এই যে বাসার সামনে স্যার, একদম স্যার আমার উঠানে দাঁড়ানো আপনার স্যার, এই দেখেন। আজীবন খালি এক্সকিউজ দেখাই গেলেন, কারেন্ট থাকে না, বিদ্যুৎ থাকে না, ঝড় বৃষ্টি, যত দুর্যোগ ক্লাসের সময় শুরু হয়। সরি স্যার। জি আচ্ছা স্যার, পিয়াল, সরি স্যার, আর এরকম পিয়াল হবে না শব্দের স্যার, অর্থ কি ইনশাল্লাহ। বলেন? স্যার আর আপনার পাচ্ছি বা কোথায়? আর তো ভাই বা 2-1 দিন আছে, আর কি আপনার পাবো? পিয়াল শব্দের অর্থ কি বলেন? স্যার আজীবন স্যার আপনার ছায়া। স্যার পিয়াল শব্দের অর্থ হচ্ছে স্যার সান্নিধ্য বা কাছাকাছি স্যার। আপনি কার সান্নিধ্যে আছেন? স্যার এই মুহূর্তে স্যার আপনাদের সাথেই আছি স্যার। পিয়াল কোন সাইডে প্র্যাকটিস করতে চান? স্যার যদি আপনারা শুনতে পাচ্ছি না। হ্যালো, স্যার সেই ক্ষেত্রে স্যার আমি ফৌজদারি প্র্যাকটিসটা করতে চাই স্যার, শিখতে চাই ফৌজদারি প্র্যাকটিস করতে চান? স্যার। যদি সুযোগ দেন স্যার, আমি আসলে স্যার ফৌজদারিটা শিখতে চাই স্যার। জি স্যার। ফৌজদারি মামলা হ্যালো কিভাবে দায়ের করতে হয় বলেন। স্যার। স্যার একটা ফৌজদারি মামলা স্যার দুই ভাবে স্যার দায়ের করা যায়, একটা হচ্ছে স্যার থানায় আর একটা হচ্ছে স্যার আদালতে। আচ্ছা, থানায় কিভাবে দায়ের করা যায় বিস্তারিত বলেন। হ্যালো থানায় কিভাবে দায়ের করা যায় স্যার, বিস্তারিত থানায় বলেন। স্যার দুই ভাবে, স্যার থানায় দুই ভাবে। স্যার থানায় দায়ের করা যায়, ধরেন স্যার একটা আমলযোগ্য কোনো একটা অপরাধ সংগঠিত হলো, সেই বিষয়ে স্যার সংবাদদাতা স্যার ওইখানে এসে থানায় এসে স্যার একটা অভিযোগ দায়ের করবেন স্যার। আহ, স্যার ওইটা আর কি স্যার, আহ, থানার যিনি স্যার ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন উনি ওইটা স্যার লিখে নেবেন এবং স্যার সেখানে সংবাদদাতা স্বাক্ষর করবেন, উনি স্বাক্ষর করবেন স্যার। এইভাবেই সাধারণত একটা স্যার থানায় একটা মামলা দায়ের হয় স্যার, ফৌজদারি মামলা। থানায় ফৌজদারি মামলা যদি না নেয় তাহলে কি করবেন? স্যার সেই ক্ষেত্রে স্যার সংক্ষুব্ধ ব্যক্তি স্যার আদালতে শরণাপন্ন হবে স্যার। স্বর্ণপন্ন হয়ে কি বলবে? থানায় মামলা নেই নেই তাই এসেছি এখানে। জি স্যার, যে স্যার থানায় মামলা করতে গিয়েছিলাম কিন্তু থানা মামলাটা আমলে নেয়নি স্যার, এই জন্য স্যার এখানে আসা। ওই এজাহার কোর্টে দাখিল করলেই হবে? না স্যার, ওইটা না স্যার, থানায় আসলে স্যার যেটা করবো স্যার সিআর মামলা দায়ের করব। একই এজাহার স্যার থানায় স্যার মানে স্যার কোর্টে যেভাবে দায়ের করে স্যার ওইভাবে দায়ের করবো আর কি স্যার, কোর্টে কিভাবে করে বলেন। লিখিত আকারে। স্যার স্যার আরজির বর্ণনা দিয়ে স্যার তখন
আচ্ছা পিয়াল সাহেব, স্যার দেওয়ানি মামলায় পারমিটরি হিয়ারিং কাকে বলে? স্যার এটা হচ্ছে স্যার চূড়ান্ত শুনানি স্যার। এটা হচ্ছে স্যার যখন স্যার ওই এই মুহূর্তে স্যার সঠিক স্যার ওইভাবে বলতে পারতেছি না, সরি স্যার। আপনার কেস ডায়েরিতে প্রিএমশনের মামলা রয়েছে, প্রিএমশন কি বলেন? স্যার প্রিয়ামশনটা বলতে স্যার আমি এরকম বুঝি স্যার অগ্রক্রয়ের একটা মোকদ্দমা স্যার। ধরেন একই সম্পত্তিতে আমার এবং আমার স্যার এর মানে আমার পৈতৃক সম্পত্তি আমার ভাই যদি স্যার অন্য কোথাও বিক্রি করতে চায়, তখন স্যার আমার অগ্রাধিকারটাই থাকবে স্যার, অথবা আমার পাশের যে জমি আছে স্যার তার অগ্রাধিকার থাকবে স্যার। এইভাবে কোন আমি কোন বুঝি আইনে স্যার প্রিএমশন প্রিয়ামশন আছে বলতে। বলেন? স্যার এই মুহূর্তে সঠিক স্যার বলতে পারতেছি না, দুঃখিত স্যার। তো ঠিক আছে, ভালো থাকবেন। এই স্যার আসসালামু আলাইকুম স্যার, দোয়া করবেন আমার জন্য। বাহার সাহেব আসেন। স্যার আসতে পারি? হ্যাঁ আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসেন। ধন্যবাদ স্যার। আপনার নাম? শেখ সাইগুল বাহার। বাহার সাহেব কোন বার থেকে এসেছেন? স্যার গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন থেকে স্যার। গোপালগঞ্জ বার অ্যাসোসিয়েশন। কেস ডায়েরি করেছেন? জি স্যার। আপনার কেস ডায়েরিতে একটা প্রিএমশনের মামলা দেখা যাচ্ছে। প্রিএমশনের মামলা কোন কোন আইনে করা যায় বলেন? স্যার এটা মুসলিম আইনে করা যায়, রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনে করা যায়, এবং অকৃষি প্রজাস্বত্ব আইনে করা যায় স্যার। আপনি যে মামলাটা উল্লেখ করেছেন এটা কোন আইনে? স্যার রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনে 96 ধারায় স্যার। এটা কি কৃষি জমি না অকৃষি জমি? কৃষি জমি স্যার। এই মামলা করতে গেলে কি কি জমা দেওয়া লাগে? স্যার সম্পত্তির ক্রয় মূল্য এবং ক্ষতিপূরণ হিসেবে 25%, এবং স্যার বার্ষিক সুদ হচ্ছে 8% স্যার। 8%। আচ্ছা, আপনি আপনার কেস ডায়েরিতে উল্লেখ করেছেন যে যৌতুক নিরোধক আইনের 3 ধারা, এই 3 ধারায় কি আছে? স্যার যদি যৌতুক দাবি করে স্যার সেই ক্ষেত্রে 3 ধারায় মামলা হবে স্যার। এক্ষেত্রে কি সাজা হতে পারে? স্যার 5 বছর কারাদণ্ড হতে পারে স্যার, সর্বনিম্ন 1 বছর হতে পারে স্যার। অর্থদণ্ডের বিধান আছে? আছে স্যার। আচ্ছা, ফৌজদারি মামলায় অর্থদণ্ড অনাদায়ে বিচারক আর কি কারাদণ্ড দিতে পারে? স্যার অর্থদণ্ড অনাদায় যদি স্যার কারাদণ্ড প্রদান করে স্যার সেই ক্ষেত্রে স্যার ওই অ্যাডভোকেট স্যার আবেদন করতে পারে যে ওটা 2-3 কিস্তির মধ্যে স্যার দিয়ে দেওয়ার জন্য স্যার আদালতে আবেদন করতে পারে স্যার। অর্থদণ্ড অনাদায়ে কি কারাদণ্ড দিতে পারে সেটা জিজ্ঞেস করেছি। স্যার অর্থদণ্ড অনাদায় বিনাশ্রম কারাদণ্ড স্যার। কতদিন? স্যার সঠিক মনে করতে পারছি না স্যার। আচ্ছা, ফৌজদারি মামলা আমলে নেয় কত ধারায়? স্যার ফৌজদারি মামলা আমলে নেয় স্যার যদি স্যার সিআর মামলা হয় স্যার 200 ধারায় স্যার। সিআর মামলা হলে স্যার আমলে নেয় 190 ধারায় স্যার। আর জিআর মামলা হলে? দুঃখিত স্যার, জিআর সিআর উভয়ই স্যার 190 ধারায় স্যার। জি। আর দায়রা জজ আমলে নিতে পারে? স্যার আদি এখতিয়ার বলে স্যার আবেদন নিতে পারে না, তবে স্যার ম্যাজিস্ট্রেট কোর্ট যদি পাঠায় দায়রা আদালতে তখন স্যার নিতে পারে 193 ধারায় স্যার। আচ্ছা, মামলা প্রত্যাহার করা যায় কত ধারায়? স্যার মামলা প্রত্যাহার করা যায় স্যার 248 ধারায় স্যার। মামলা প্রত্যাহার করলে কি হতে পারে ফলাফল? স্যার আসামি খালাস স্যার। আসামি খালাস। চার্জ গঠনের আগে পরে যখনই করুক না কেন খালাস হবে আসামি? জি স্যার। আচ্ছা আচ্ছা। আর পিপি মামলা প্রত্যাহার করতে পারে? জি স্যার পারে স্যার 496 ধারায় স্যার, যদি অভিযোগ গঠনের আগে স্যার 93 না 94? 494 স্যার। কি বলেন? স্যার পিপি যদি অভিযোগ গঠনের আগে প্রত্যাহার করে স্যার তাহলে অব্যাহতি পাবে, আর অভিযোগ গঠনের পরে করলে স্যার খালাস পাবে আসামি। আচ্ছা, আপনার জন্য সর্বশেষ প্রশ্ন, সেটা হলো যে 561A এখানে কি আছে? স্যার আদালতে অন্তর্নিহিত ক্ষমতা স্যার। কোন আদালতের আছে? স্যার এটা হাইকোর্ট বিভাগের স্যার। আর দেওয়ানি কার্যবিধিতে? স্যার 151 ধারায় সকল দেওয়ানি আদালতের স্যার।
তো ঠিক আছে, বাহার সাহেব ভালো থাকবেন। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকেন। আর মোটামুটি তো দাদা যদি কোনো প্রশ্ন থেকে থাকে জিজ্ঞেস করেন। কালকে লাস্ট ভাইবা